আমরা আজকে জানব দক্ষিণ ইউরোপের এমন একটি উন্নত দেশ সম্পর্কে যেই দেশে সবচেয়ে বেশি বাঙালি রয়েছে এবং যেই দেশে যাওয়া বাংলাদেশের মানুষসহ বেশ কিছু মানুষের কাছে একটি বিশাল স্বপ্ন। কেন স্বপ্নের কথা বললাম? কারণ এই দেশে বাঙালিরা যখন যায় তখন তার ভিতরে থাকে পাহাড় সমান স্বপ্ন। জীবনে চলার পথকে আরও উন্নত করতে এই দেশের ভূমিকা অপরিসীম। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে এই দেশে হাজার হাজার মানুষ যায় তাদের স্বপ্নগুলোকে পূরণ করার উদ্দেশ্যে। কেউ যায় নদীপথে, কেউ যায় আবার জঙ্গলের রাস্তা ধরে। তারা এক প্রকার তাদের জীবনকে হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বের হয় স্বপ্ন পূরণের লক্ষ্যে। আর যেতে যেতে এই পথে মৃত্যুবরণ করেন শত শত মানুষ। তারপরও তারা শত বাধা পেরিয়ে পাড়ি জমায় স্বপ্নের শহর, স্বপ্নের দেশ, স্বপ্নের এই ভূমিতে। হ্যাঁ বন্ধুরা, আমি ইতালির কথা বলছি। আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা জানবো ইতালি সম্পর্কে এবং এই দেশের নানা জানা অজানা তথ্য সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। বলছি প্রায় ৭,০০০ বছর আগের কথা। তখন ইতালি নামে কোনো দেশ বিশ্বের মানচিত্রেই ছিল না। এক কথায় তখন জন্মই হয়নি ইতালির। তখন ভূমধ্যসাগরের উপকূলে ছোট্ট একটি উপদ্বীপে গড়ে ওঠে প্রাচীন সভ্যতা। আর সেই জায়গাটির নাম দেওয়া হয় রোম সাম্রাজ্য, অর্থাৎ রোম। রোম একটি ছোট্ট গ্রাম হিসেবে শুরু করে, যা ধীরে ধীরে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। আস্তে আস্তে রোমান সাম্রাজ্য বিস্তৃত হয় ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিশাল অংশ জুড়ে। রোমানরা আইন, স্থাপত্য এবং ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাপক অবদান রাখে। তারা রোমান রাস্তা, জলধার, টেকনিক্যাল কাজ এবং অসাধারণ স্থাপত্য নির্মাণ করে, যা পরে পুরো পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করে। যুগে যুগে বাড়তে থাকে তাদের সাম্রাজ্য। আর সেই ছোট্ট উপদ্বীপে জন্ম নেওয়া সেই রোম নগরীর সম্রাট আশেপাশের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে। এই উপদ্বীপটি হলো বর্তমান স্বপ্নের নগর ইতালি। বর্তমানে ইতালি দক্ষিণ ইউরোপের একটি আধুনিক ও উন্নত দেশ। 1861 সালে ইতালি একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। 20 শতকের শুরুর দিকে ইতালি দুটি বিশ্বযুদ্ধে জড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। ইতালির মানুষজন এখন উন্নত জীবনযাপনে অভ্যস্ত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সব থেকে বেশি রয়েছে এই ইতালিতেই। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে রয়েছে পুরো দেশ জুড়ে। ইতালির মোট আয়তন প্রায় 3,01,340 বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে 205 জন ব্যক্তি বসবাস করেন। 2023 সালে ইতালির জনসংখ্যা ছিল 5,90,00,000। কিন্তু এক বছরের ব্যবধানে 1 লক্ষ মানুষ কমে ইতালিতে এখন বর্তমানে জনসংখ্যা হচ্ছে 5,89,00,000। এখানে মানুষের গড় আয়ু প্রায় 84 বছর। ইতালির মাথাপিছু জিডিপি প্রায় 35,000 থেকে 40,000 US ডলারের মতো। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 72তম এবং জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের 23তম রাষ্ট্র। ইতালির মোট জনসংখ্যার প্রায় 74% খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ইতালিতে মুসলমানের সংখ্যা 3 থেকে 4% এবং বাদবাকি যেগুলো রয়েছে তারা কোনো ধর্মই বিশ্বাস করে না। যে 3-4 ভাগ মুসলিম জাতি রয়েছে তারা মূলত বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নত জীবনের উদ্দেশ্যে এসেই এখানে তাদের পরিবার নিয়ে থেকে গেছে। বাংলাদেশ থেকে সহ প্রতি বছর হাজার হাজার মানুষ এই দেশে পাড়ি জমায় তাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে। প্রতি বছর শতাধিক বাংলাদেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যান। এই মৃত্যুগুলোর প্রধান কারণ হল নৌকাডুবি, খাদ্য ও পানির অভাব এবং অনিরাপদ যাত্রা। বিশেষ করে লিবিয়া থেকে ইতালিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে অনেক অভিবাসী বিপদের সম্মুখীন হন। এই সমস্যার সমাধানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করে যাচ্ছে। তবে একবার সমস্ত বাধা পেরিয়ে ইতালিতে ঢুকতে পারলেই ইতালির সরকার তাকে নাগরিকত্ব প্রদান করেন। এটি ইতালির একটি অন্যতম বৈশিষ্ট্য বলতে পারেন। সাধারণত বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এখানে উন্নত জীবনের জন্য আসেন তাদের মধ্যে অনেকেই কৃষি কাজ করে থাকেন। ইতালির কৃষিখাত অত্যন্ত উর্বর এবং এটি শুধু দেশের বাজারেই নয় বরং বিশ্ববাজারেও সমৃদ্ধি অর্জন করেছে।
পৃথিবীর অন্যতম বৃহৎ কৃষি পণ্য উৎপাদনকারী দেশ এবং এই দেশের উৎপাদিত পণ্য যেমন গম, ভুট্টা, আঙ্গুর, জলপাই, আপেল, কমলা, টমেটো ইত্যাদি। ইতালি তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহাসিক স্থান, সুস্বাদু খাবার এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। সেই সাথে এটি ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশ্বব্যাপী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। ইতালি তার ভ্যাটিকান সিটি, রোমের কলোসিয়াম, পিলার, হেলানো মিনার এবং তুস্কানির ঢেউ খেলানো পাহাড় প্রতিদিন হাজারো পর্যটককে আকর্ষণ করে। আমরা কম বেশি সবাই জানি ইতালির রাজধানী হচ্ছে রোম। রোম একটি সমৃদ্ধশালী নগরী। ইতালিতে প্রচলিত প্রধান ও সরকারি ভাষা ইতালিয়ান, কিন্তু ইতালির প্রায় অর্ধেক সংখ্যক লোক আদর্শ ইতালীয় ভাষাতে কথা বলে না। এরা বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলে, যেমন আকিলানো, লোম্বার্দীয়, মোলিসানো, পিয়েমন্তীয়, সিসিলীয়, ভেনিসীয়, জার্মান ভাষা, ফরাসি ভাষা ইত্যাদি। এছাড়াও ফ্রান্স, গ্রিস, গ্রিক, স্প্যানিশ ভাষাও রয়েছে। সুইজারল্যান্ডের 4টি রাষ্ট্রীয় ভাষার মধ্যে ইতালিয়ানও একটি। দুটি স্বাধীন রাষ্ট্র, সাবমেরিন এবং ভ্যাটিকান সিটিকে ঘিরে রয়েছে ইতালি। এই দেশ দুটিতে পুলিশ বাহিনী আলাদাভাবে রাখা হয় এবং তাদের পোশাকও আলাদা। পুরো ইউরোপ জুড়ে সবথেকে বেশি ভূমিকম্প ইতালিতেই হয়ে থাকে, তাই এখানকার বিল্ডিং এবং ভবনগুলো খুব শক্তিশালী এবং মজবুতভাবে তৈরি করা হয়। এখানে একটি বিল্ডিং তৈরি করতে হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামিদামি আর্কিটেক্ট নিয়ে আসতে হয়। এদেশের রোম শহরে 1980 সালের একটি ভূমিকম্পের প্রায় 3000 মানুষ মারা গিয়েছিল। ইউনিভার্সিটি অব রোম এটি বিশ্বের প্রাচীনতম ইউনিভার্সিটির মধ্যে একটি। এটি 1303 সালে একটি ক্যাথলিক চার্চ দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থী নিয়ে বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয়। আমরা হয়তো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স দিবস পালন করে থাকি, কিন্তু আপনারা কি জানেন কার হাত ধরে, কি কারণে এবং কিভাবে এই ভ্যালেন্টাইন দিবস শুরু হয়েছিল? সেটি জানতে হলে আমাদেরকে যেতে হবে আরও 1756 বছর পূর্বে, অর্থাৎ 269 সালের কথা। ইটালির রোম নগরীতে শাসন করত দ্বিতীয় ক্ল্যাডিয়াস। রোমে তখন খ্রিস্টান ধর্ম পালন ও প্রচার নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে সেন্ট ভ্যালেন্টাইন্স নামের এক খ্রিস্টান ধর্মযাজক ও চিকিৎসক খ্রিস্টান ধর্ম প্রচার করছিল। সম্রাট ক্ল্যাডিয়াস তখন তাকে বন্দী করে। তাকে যে কারাগারে বন্দী রাখা হয়েছিল সেই কারারক্ষীর একটি দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে ছিল। সেন্ট ভ্যালেন্টাইন্স তার চিকিৎসাবিদ্যা দিয়ে সেই দৃষ্টি প্রতিবন্ধী মেয়েটিকে চিকিৎসা করে দৃষ্টি ফিরিয়ে দিতে সক্ষম হন। এতে করে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই কারা অভ্যন্তরেই তার কাছে দীক্ষা লাভ করেন খ্রিস্টান ধর্মের। কথিত আছে সেন্ট ভ্যালেন্টাইন্স তরুণ তরুণীদেরকে প্রায় প্রণয় বিদ্যাও শেখাতেন। এমত অবস্থায় সম্রাট ক্লাডিয়াস 270 সালের 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এই ঘটনার 200 বছর পর অর্থাৎ 496 সালে আরেক খ্রিস্টান ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনকে শ্রদ্ধা জানাতে এবং এই দিবসকে ভ্যালেন্টাইন্স দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে এই দিবসটি প্রথমে শুধু খ্রিস্টান পাদ্রী ও যাজকেরা পালন করে আসছিল। পরবর্তীতে সাধারণ খ্রিস্টানরাও এটি পালন করা শুরু করে। এরই ধারাবাহিকতায় 1993 সাল থেকে বাংলাদেশে এই দিবস পালন শুরু করা হয়। (1861 সাল থেকে 1985 সাল পর্যন্ত প্রায় 26 মিলিয়ন মানুষ ইতালি ছেড়ে চলে গিয়েছিল, যাদের মূল উদ্দেশ্য ছিল উন্নত জীবনযাত্রা। যদিও বিংশ শতাব্দীতে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইতালির অবস্থা এবং অর্থনৈতিক দিক দিয়ে খুবই দুর্বল ছিল, কিন্তু বর্তমানে এটি বিশ্বের 7ম স্থানের অধিকারী হয়েছে। ইতালিতে প্রায় বিভিন্ন দেশ থেকে প্রতি বছর 5 কোটি পর্যটন ঘুরতে আসেন। পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইতালির আয়ের প্রায় 63% পর্যটন খাত থেকেই আসে। ইউরোপের সর্বোচ্চ শিখর হোয়াইট মাউন্টেন ইতালিতেই অবস্থিত। এর উচ্চতা 15,771 ফুট। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এই দেশটি ইতালির মধ্যেই অবস্থিত, যার আয়তন প্রায় 40 হেক্টর অর্থাৎ 109 একর এবং এখানে জনসংখ্যা প্রায় 800 জন।
ভ্যাটিকান সিটি রোম শহরের মধ্যে অবস্থিত এবং এটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্রস্থল। ফুটবল ইতালির সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। বিশ্বকাপে 4 বার বিশ্বকাপ জিতেছে, যা বিশ্বকাপ ট্রফিতে দ্বিতীয় স্থান। এই দেশের মানুষ খুব ভোজন বিলাসী। ইতালির খাবার সারা বিশ্বজুড়ে জনপ্রিয়, যেমন পাস্তা, পিৎজা, জেলাটো এবং এসপ্রেসোর মতো খাবার। ইতালির খাবার সংস্কৃতির অংশ। অন্যদিকে এই দেশ ফ্যাশনের জন্য বিখ্যাত। ইতালির মিলান শহরটি বিশ্বের অন্যতম ফ্যাশন রাজধানী হিসেবে বিবেচিত হয়, যেমন প্রাডা, গুচি এবং ডলসের মতো বিখ্যাত ব্র্যান্ডের উৎপত্তি এই দেশ থেকেই। দেশটির সামরিক শক্তি অত্যন্ত আধুনিক এবং এখানে মোটামুটি 3 লক্ষ সৈন্য কাজ করে। ইতালি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য। ন্যাটোর সদস্য হওয়ায় দেশটিতে অন্য কোনো রাষ্ট্র আক্রমণ করতে সাহস পাবে না। এখানে অপরাধ প্রবণতা অনেক কম। দেশটিতে সবখানে যেন শান্তি বিরাজমান। বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বকে অনেক গুরুত্বপূর্ণ উপহার দিয়েছে। রেনেসাঁ যুগের সময় লিওনার্দো দা ভিঞ্সি, গ্যালিলিও এবং ক্রিস্টোফার কলম্বসের মতো বিজ্ঞানী ও আবিষ্কারকেরা বৈজ্ঞানিক জ্ঞানের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছে। দেশটির প্রযুক্তির ক্ষেত্রেও সফলতা কম নয়। ফেরারি, ল্যাম্বরগিনি এবং মার্সিডিজের মতো গাড়ির ব্র্যান্ডগুলো দেশটির গর্ব। এছাড়া বিমান নির্মাণ, নৌযান এবং মোটর গাড়ি শিল্পেও শক্তিশালী। দেশটির প্রতিটি প্রান্তে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যেমন রোমের কলোসিয়াম, পম্পি নগর, গ্র্যান্ড ক্যানল, মিলান ক্যাথেড্রাল, সমুদ্র সৈকত এবং আল্পস পর্বতের হিমবাহ ইত্যাদি ইতালির প্রধান আকর্ষণীয় স্থান। এছাড়াও ইতালির হ্রদ অঞ্চল যেমন লেক কোমো এবং লেক গার্দাগ্দা দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় স্থান। আরেকটি সৌন্দর্যমণ্ডিত হ্রদ হল ট্রাসিমেনো লেক, প্রায় 128 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই হ্রদটিতে 3টি দ্বীপ রয়েছে। হ্রদটি একটি প্রাকৃতিক উদ্যান দ্বারা বিস্তৃত। এখানে বিভিন্ন প্রজাতির পাখি ও বন্য প্রাণী দেখতে পাওয়া যায়। বর্তমানে এই হ্রদটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। এছাড়া অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে এই ইতালিতে, যেগুলো দেখলে আপনি মুগ্ধ হবেন। বন্ধুরা, ভিডিও বানাতে আমার অনেক ভালো লাগে। এছাড়া ভালো লাগে পড়তে, লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি, সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।